তোমার কাছে পাহাড়ের মানে কি? শান্তি, শুধু কোনো জ্যাম জট নেই, আওয়াজ নেই, শান্ত নেই, আর মানে ভালোবাসা, একটা কথাই যাকে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দেবদীপ ভ্লগস। ট্রেলারটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে এবারের আমাদের যাত্রা ছিল সিল্ক রুটের উদ্দেশ্যে। আর এবার আমরা একা ছিলাম না, কিন্তু ছিলাম 18 জনের গোটা পরিবার একসাথে। আমাদের প্রথম পারিবারিক পাহাড় যাত্রা, ভীষণ স্পেশাল। আর এটা ছিল আমাদের মানে আমার দ্বীপ আর বুটাইয়ের দ্বিতীয়বার পাহাড়ে যাওয়া, দার্জিলিংয়ের পর। আর সত্যি কথা বলতে কি, পাহাড়ে একবার গেলে মন পড়ে থাকে সেখানে, তাই স্বাভাবিকভাবেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আমাদের প্রত্যেকের মিটিং পয়েন্ট ছিল হাওড়া স্টেশন, আর আমরা পৌঁছে দেখি অলরেডি সবাই চলে এসেছে। ভিডিওতে দেখে তোমরা বুঝতেই পারছো যে সবাই কতটা এক্সাইটেড এই ট্রিপটার জন্য। টুস্কি, বৌদি, আমার মেঝো মামি, মাসিমুনি, মনা, বুটাই, ওর কথা তো ছেড়েই দাও, তো অল টাইম এক্সাইটেড থাকে। ঋতু, মেঝো মামা, বড় মামা, দিদি ভাই, দাদা ভাই, সুজয় দাদা, রিজু, বুবুন, প্রত্যেকে। যেহেতু ট্রেনের টাইমের অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম, তাই স্টেশন চত্বরটা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। আর তারপর দেখতে দেখতে ট্রেনের টাইম হয়ে গেল। আমরা সবাই লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। আমাদের ট্রেন দিয়েছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, কামরূপ এক্সপ্রেস, যেটা 6:35 হাওড়া থেকে ছাড়ে। আমরা চটপট করে ট্রেনে উঠে পড়লাম। এবার লাগেজ সেট করে ট্রেনে সবাই বসে পড়লাম। হাওড়া থেকে 6:35 ট্রেন ছেড়ে দিল। আমরা ভেবেছিলাম ট্রেন যাত্রা হবে আরামদায়ক, ঘুম আর চিপস খাওয়ার পারফেক্ট সময়। ব্যাগ গুছিয়ে সিটে বসে জানলার ধারে বসে আছি, হঠাৎ করে একটা জিনিস ঘটলো, যেটা বললে বিশ্বাসই করবেন না। ট্রেনটা হয়ে গেল লাইভ কনসার্টের স্টেজ। হুট করে একদল মানুষ, বলতেই পারি একটা গোটা দল, তাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান গাইতে শুরু করলো, যেন হঠাৎ ইন্ডিয়াস গট ট্যালেন্ট ট্রেন ভার্সন শুরু হয়ে গেছে। গান, হাততালি একজোট হয়ে আমরাও একটু কোমর দুলিয়ে নিলাম। আর বুটাই, ও তো ছিল সেন্টার অফ অ্যাট্রাকশন। সময় কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তখন বাজে ভোর 5:30। আমাদের ট্রেন এনজিপি স্টেশনে নামিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, সবাই খুব এক্সস্টেড। এবার আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে পার্কিংয়ের দিকে চললাম, যেখানে অলরেডি গাড়ি আমাদের চলে এসছে। গাড়িতে উঠেই আস্তে আস্তে এনজিপির কোলাচল ছেড়ে আমরা একটু একটু করে এগিয়ে চললাম ঋষিখোলার উদ্দেশ্যে। পথে পড়েছিল সেবক ফরেস্ট।
এর মধ্যেই খেয়াল করলাম গুড়িয়া আর বুটাই দুজনেই ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আমাদের প্রথম হল্ট ছিল সেবকেশ্বরী কালী মন্দির, যেটা খুব জাগ্রত কালী মন্দির। সেবকের পথ দিয়ে যাব আর কালী মন্দিরে ঢুকবো না, এটা তো হয় না। এখানে প্রায় 100টা সিঁড়ি ওপরে উঠে মায়ের দর্শন করতে হয়। তাই সবাই মিলে সেবকেশ্বরী কালী মন্দিরে গিয়ে মা কালীকে নমস্কার করে আসলাম। মায়ের মুখটা দেখে মনটা ভরে গেল। তারপর আস্তে আস্তে আবার রওনা দিলাম। পথে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবার শুরু করলাম আস্তে আস্তে এগোনো ঋষিখোলার উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়েছিল তিস্তা নদী। কিছুটা যেতে যেতে আবার আমরা একটু হল্ট দিয়েছিলাম, কারণ পাহাড়ি রাস্তায় অনেকে শরীর খারাপ করে। তেমনই আমার বৌদির রাস্তায় যেতে যেতে একটু শরীরটা খারাপ করেছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একটু মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দিলাম ঋষিখোলার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঋষিখোলা, যেখানে ঋষি নদীর ওপর দিয়ে গাড়ি পার করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল হোমস্টেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খারাপ রাস্তা, যে দ্বীপের হাত প্রায় কেঁপে যাচ্ছিল, ক্যামেরাটা পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। বাট এই ভিউটা দেখার জন্য এইটুকু রিস্ক তো বানতাই হ্যাঁ। চলো তোমাদেরও দেখাই এই অসাধারণ ভিউটা। পাহাড়ের কোলে একটা অসাধারণ হোমস্টে, দেখি অবাক লাগছিল। আমাদের গাড়ি থেকে লাগেজগুলো নামানো হচ্ছিল, সেই ফাঁকে দ্বীপ আশপাশটা একটু ঘুরে দেখি। প্রসঙ্গত বলে রাখি যে ঋষি নদীর ওই পারটা হলো সিকিম, আর আমরা যেই পারে ছিলাম সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর একটুও দেরি না করে সবাই মিলে চলে গেলাম ঋষি নদীতে স্নানের উদ্দেশ্যে। You know what is heaven? পাহাড়ের মাঝে অনবদ্য বয়ে চলা নদীর স্রোতের জলের এক অদ্ভুত স্বাদ। এত স্বচ্ছ, এত সুন্দর জল সত্যি না দেখলে বোঝানো যায় না। নদীতে বেশ কিছুক্ষণ স্নান করে হই হুল্লোড় করে কাটানোর পর আমরা সবাই ঘরে ফিরে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে। খাবারগুলোও ছিল বেশ ভালো, আর সার্ভিসও ছিল ঠিকঠাক। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর আমরা আশপাশ এরিয়াটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম।
The soothing sound of the water, the cold breeze and the untouched beauty. অসাধারণ অভিজ্ঞতা। Good morning once again. আমি দেবদীপ and I welcome you all to day 2 from ঋষিখোলা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, তারপর যাব পদমচিন। তো প্ল্যানটা হলো পদমচিন যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন কমপ্লিট করার পর আমরা লাস্ট যাব পদমচিনের একটা হোমস্টেতে, যেখানে আমাদের আজকে রাতটা কাটানো হবে। বাকিটা অঙ্কিতাই বলুক। ঋষিখোলার অপরূপ সৌন্দর্য আর তার মাঝখান দিয়ে বয়ে চলা ঋষি নদী এতটাই মুগ্ধ করেছিল আমাদের যে কোথাও আর যেতে ইচ্ছা করছিল না, কিন্তু উপায় তো নেই। তাই আবার ঋষি নদীর ওপর দিয়ে আস্তে আস্তে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। ওপরে উঠতে উঠতে দেখে খুব অবাক লাগছিল যে যেই হোমস্টেতে আমরা ছিলাম সেটা পাহাড় থেকে কত ছোট দেখাচ্ছে, ঠিক যেন একটা খেলনা বাড়ির মতো। অনেকটা পথ যেতে হবে, তাই আমাদের ড্রাইভার দাদারা একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিল, আর আমরা রেডি স্টেডি গো ফর আওয়ার ফার্স্ট সাইট সিন, সিদ্ধিবিনায়ক মন্দির। পদমচিন যাওয়ার পথে একটা শান্ত নির্জন জায়গায় গাড়িটা থামলো। চারপাশে সবুজ পাখির ডাকের মাঝে একটা ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির। আমরা এক এক করে সবাই ভেতরে ঢুকলাম। মন্দিরের গায়ে লেগে থাকা প্রাচীনত্ব আর ভেতরে থাকা গণেশ ঠাকুরের মূর্তি, এমন এক অনুভূতি এর আগে কোথাও হয়নি। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম মাটিতে। নেই কোনো শব্দ, নেই কোনো তাড়াহুড়ো, মনে হচ্ছিল সময় থেমে গেছে। এবার গাড়ি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো, আর যত উঠছি রাস্তা ততই বিপজ্জনক হয়ে উঠছে। এরই মাঝখানে পৌঁছে গেলাম পাহাড়ের মধ্যে থাকা একটা ছোট্ট বাজারে, রংলি বাজার। সেখানে স্থানীয় দোকান থেকে সবাই নিজেদের প্রয়োজন মতো জিনিস কেনা শুরু করলো। এরপর আবার পথ চলা শুরু, তবে রাস্তা আরো সরু হয়ে গেল, আর কিছু জায়গায় রাস্তার কাজও চলছিল। পাহাড়ি রাস্তা ধরে অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কিউখোলা ফলসে। পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসা একটা অপূর্ব ঝর্ণা। ভাবতে অবাক লাগে এই কঠিন পাহাড়ের মধ্যে দিয়ে কোথা থেকে জন্ম নেয় এক একটা জলের ধারা। আমরা সবাই তখন ঘুরে দেখছিলাম চারপাশ। ঠিক তখনই দেখলাম একটা অদ্ভুত ঘটনা। একজন পুলিশ অফিসার হঠাৎ দেখলাম বুটাইকে পপকর্ন খাইয়ে দিচ্ছে। সত্যি, ও যে জায়গাতে যায় সেই জায়গাতেই ভালোবাসা খুঁজে নেয়। কিন্তু এবার আমাদের রওনা দেওয়ার পালা, আর এবার সত্যি রাস্তা খুব কঠিন, বেজায় খারাপ, পিচ্ছিল, আর বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে একেবারে ভেঙে গেছিল। গাড়ি প্রতিটা বাঁক পেরোচ্ছিল খুব সাবধানে, একটা ভুলেই সব উল্টে যেতে পারে। কিন্তু আমাদের ড্রাইভার দাদাদের অসংখ্য ধন্যবাদ। অনেকটা টেনশন আর উত্তেজনার পর অবশেষে আমরা যা খুঁজছিলাম তাই পেয়ে গেলাম। এই দেখো, এই দৃশ্যটা দেখো, এই যে চারিদিকে ছড়িয়ে থাকা পাহাড়, আর তার মাঝখানে অসংখ্য গাছপালা, আর পাহাড়ের কোলে থাকা ঘর। ওয়েলকাম টু পদমচিন। আর শুধু দিনের নয়, রাতের পদমচিনও এক অনন্য রূপ ধরা দেয়। তারার আলোয় আলোকিত পাহাড় আর নিস্তব্ধতা। Once again, good morning from পদমচিন। সময় তখন সকাল 6টা। আমরা তৈরি, রওনা দিতে চলেছি আমাদের তৃতীয় দিনের সফর, যার জন্য আমরা সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম, সিল্ক রুট। যাবার আগে একবার চারপাশটা দেখলাম। ছোট একটা গ্রামে মানুষের জীবন কেমন সহজ হয়, কিন্তু তার মধ্যেও কি অপরিসীম শৃঙ্খলা আর শান্তি থাকে। মনে হচ্ছিল প্রকৃতি বুঝি ওদের নিজের হাতে গড়ে তুলেছে, সহজ, শান্ত, সংযত আর খাঁটি। যাই হোক, এবার আমাদের বেরোতে হবে।
পাহাড় ডাকছে, আর সিল্ক রুট আমাদের জন্য অপেক্ষা করছে। নতুন একটা সকাল, নতুন একটা অভিযান। আজ আমরা রওনা দিলাম পাদামচেন ছেড়ে। পাহাড়ি পথ বেয়ে উঠে চলেছি সেই বহু প্রতীক্ষিত সিল্ক রুটের দিকে, যার উচ্চতা 13,025 ফুট। যত উপরে উঠছিলাম রাস্তা ততই কঠিন আর আঁকাবাঁকা হয়ে উঠছিল। জিগজ্যাগ পথে প্রতিটি কোণার বাঁকে যেন প্রাণটা গলা পর্যন্ত উঠে আসছিল। মনে হচ্ছিল আরেকটা টার্নেই যদি গাড়িটা পিছলে খাদে পড়ে যায়। আকাশটা ছিল মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, কিন্তু চারপাশের নিস্তব্ধতা আর হিমেল হাওয়া মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির আসল রূপ, যা শুধু চোখে নয়, মনেও হয়। এই পথে আমরা একে একে পেরিয়ে এলাম জুলুগ্রাম, তারপর তুকলা ভ্যালি, আর অবশেষে আমাদের গাড়ি থামলো ওল্ড বাবা মন্দিরে। তবে এবার আর আমি কিছু বলবো না। আমাদের দলের দ্বিতীয় ছোট সদস্য নিজের মতো করে এই জায়গাটার বর্ণনা করেছে। তার গলায় শুনে নাও এই জায়গাটার কথা। হ্যালো গাইস, খুব সুন্দর, এখানে এত ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরাচ্ছে। আর ওইদিকে একটু আমি দেখানোর জন্য অনুরোধ করবো, পাহাড়ে উঠে দিল ওরা, ওইখান থেকে হালকা বরফ জমে রয়েছে, ওখানে বরফ ফেলা হচ্ছে। আমরা দেখছি এখন আমরা ওল্ড বাবা মন্দির, এখানেও অনেক বরফ আছে, তো চলো যাওয়া। তো ফাইনালি এতটা দুর্গম এরিয়া কভার করার পর আমরা ওল্ড বাবা মন্দিরে পৌঁছলাম। এই হচ্ছে এই পুরো এরিয়াটা, খুব অসাম এক্সপিরিয়েন্স। টেম্পারেচার এখানে অলমোস্ট 3 থেকে 4 ডিগ্রি মতন লাগছে, হালকা হালকা বরফও রয়েছে, বাট সিরিয়াসলি কেমন ঠান্ডা! বরফ কোথায়? এই মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। মনে করা হয় বাবা হরভজন সিং এক ভারতীয় সেনা, যিনি শহীদ হওয়ার পরও তার আত্মা পাহাড় অঞ্চলে পাহারা দিত। তাকে শ্রদ্ধা জানিয়ে এই মন্দির গড়ে তোলা হয়েছে। চারিদিকে ছিল এক অপার্থিব নিস্তব্ধতা। তাপমাত্রা ছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর তার সাথে ছিল হালকা বরফ। এখন বরফ দেখানো হবে গাইস, এদিকে আসো, বরফ দেখাবো। তাহলে বরফ পাওয়া গেল হাতে ফাইনালি। ও ফান ন্যাচারাল, বরফ মনেই হচ্ছে না। এই জায়গায় একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা অনুভব করা যায়, বোঝানো যায় না। ওল্ড বাবা মন্দির দেখে এবার আমরা চলে আসলাম আমাদের শেষ গন্তব্যস্থলে, কুপুপ লেকের দিকে। উচ্চতা, ঠান্ডা আর পাথুরে রাস্তা সবকিছুর মধ্যেও এই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য ছিল অসাধারণ। এইরকম জায়গা আমাদের সবার মনে কিছু না বলা কথাকে মনে করিয়ে দেয়। জীবনের ব্যস্ততার বাইরে এসে মনে করিয়ে দেয় কখনো কখনো থেমে যাওয়াটাও একটা যাত্রা। ভ্রমণ মানে নতুন জায়গা দেখা না, এটা নিজেকে নতুন করে চেনার একটা উপায়।
আর পাহাড়ে এসে সেটা যেন আরো গভীরভাবে বোঝা যায়। এবার ফেরার পালা, কিন্তু পদমচান নয়। আমরা চললাম সোজা সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। বিকেল গড়িয়ে যখন পৌঁছালাম তখন আলো ছিল। ড্রাইভার দাদা বলল, চলো একবারই ঘুরে আসি সাইলেন্ট ভ্যালি। পাইন গাছ আর ঘন সবুজে ঘেরা সেই রাস্তা, আর চারিদিকে শুধু নিস্তব্ধতা। চোখ যেন জুড়িয়ে গেল দেখে। ছোট্ট নিরিবিলি একটা পাহাড়ি গ্রাম সিলারিগাঁও, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো শান্তি। আজ আমাদের শেষ দিন। হৃদয় ভার করে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম এনজিপি স্টেশনের দিকে। স্মৃতির ঝুলিতে ভরে উঠেছে পাহাড়, হাওয়া, মানুষ আর পথের অভিজ্ঞতা। আমরা কথা দিয়েছি আবার ফিরব, কারণ পাহাড় আমাদের বারবার ডাকে, আর পাহাড় কখনোই একঘেয়ে হয় না। এবার আমরা কালিম্পংয়ের রাস্তা ধরে ফিরলাম। এনজিপি পৌঁছে সবাই ধন্যবাদ জানালাম আমাদের প্রিয় ড্রাইভার ধীরেন ভাই ও নজরুল ভাইকে, স্পেশালি বুটাই। ও তো পুরো ফ্যান হয়ে গেছিল ধীরেন ভাইয়ের। এই যাত্রায় ওনারা শুধু চালক ছিলেন না, ওনারা ছিলেন আমাদের রক্ষাকর্তা, গাইড আর আপনজন। অবশেষে ট্রেন ছাড়ল। বিদায় এনজিপি, বিদায় পাহাড়। সকাল 5:30টায় পৌঁছালাম হাওড়া স্টেশন। দেহ ফিরল ঠিকই, কিন্তু মনটা তখনও ঘুরে বেড়াচ্ছে সেই পাহাড়, ঝর্ণা আর কুয়াশায়। এই মনটা বলছে, এই তো শেষ নয়, আবার দেখা হবে।